একজন মানুষের উপরে ডিপেন্ডেবল হয়ে অন্য প্রোগ্রামগুলো করলে প্রোগ্রাম একটা থেকে আরেকটা করতে অনেক সময় লাগবে, সংগঠনও কিন্তু আগাবে না যদি শুধু সভাপতি সেক্রেটারির উপরেই নির্ভরশীল থাকে। মহানগর ঢাকার আমি মনে করি যে আমাদের যারা নেতৃবৃন্দ রাজনীতি করছে তাদের প্রতিকূল সময়ে এবং পুরানো রাজনীতির যে অভিজ্ঞতা, তারা খুব অল্প সময়ের মধ্যে মহানগর ভালো অগ্রগতি করতে পেরেছে। বিভিন্ন থানা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত তারা কমিটি গঠন করছে এবং আমার মনে হয় আমরা সবসময় যেটা বলেছি যে উত্তর এবং দক্ষিণ আলাদা হলেও মানে রাজধানী যার আসলে দেশ তার, সত্যিকার অর্থে এটা রাজনীতির ক্ষেত্রে। সুতরাং আমরা চাই যে উত্তর এবং দক্ষিণ সমন্বয়ের মাধ্যমে ঢাকায় একটা শক্তিশালী অবস্থান গণ অধিকার পরিষদের তৈরি করবেন। আমরা সারা বাংলাদেশে একটা উদীয়মান রাইজিং দল হিসেবে একসাথে শক্তিশালী হতে পারবো না। সারা বাংলাদেশে আমরা সংগঠনকে দ্রুত বিস্তার করতে পারবো না। ঢাকা সহ যে কোনো শহরে কিন্তু রাজনৈতিকভাবে বিশেষ করে উদীয়মান কিংবা নতুন রাজনীতি খুব অল্প সময়ের মধ্যে একটা ব্যাপক সম্ভাবনা তৈরি করা যায়। গণ অধিকার পরিষদ বাংলাদেশের অত্যন্ত প্রতিকূল সময়, যে সময়ে বড় বড় রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দ হাল ছেড়ে দিয়েছেন যে তাদের জীবদশায় শেখ হাসিনার পতন তারা দেখে যেতে পারবেন না, শেখ হাসিনা মরার আগ পর্যন্ত গদি ছাড়বে না, এই রকমের এক প্রকারের মেনেই নিয়েছে। কিন্তু বাংলাদেশের এই রকমের একটা অনিশ্চিত রাজনৈতিক গন্তব্যের মধ্যেও কিন্তু গণ অধিকার পরিষদ ধারাবাহিকভাবে শেখ হাসিনা এবং ফ্যাসিবাদ উৎখাতের জন্য লড়াই সংগ্রাম চালিয়ে গেছে। সেটা করতে গিয়ে আমাদের এইখানে যারা নেতৃবৃন্দ আছেন কেউ খুব শিল্পপতি কোটিপতি না, সাধারণ পরিবারের সন্তান, সাধারণ পরিবারের সদস্য, কিন্তু অসাধারণ শক্তি এবং সাহস নিয়ে তারা রাজপথে লড়াই সংগ্রাম করেছে। আপনারা দেখেছেন যখন এই পলয়ের সামনের প্রোগ্রাম থেকে শুরু করে এই 28 অক্টোবরের পরেও কাওলা বিভিন্ন জায়গায় মিছিল মিটিং থেকে শুরু করে উত্তর দক্ষিণ মিরপুরে যাত্রাবাড়িতে এবং সর্বশেষ এই জুলাই গণ অভ্যুত্থানে, অবশ্যই এই জুলাই গণ অভ্যুত্থানে দেশের আপামর জনসাধারণ রাজপথে নেমে এসেছিল। তাদের সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতা আমরা সফল হয়েছি। কিন্তু এই পথ রচনার ক্ষেত্রে, পটভূমি রচনার ক্ষেত্রে, প্রেক্ষাপট তৈরিতে রাজনৈতিক কর্মীরাই কাজ করেছে। রাজনৈতিক কর্মীদের আত্মত্যাগ এবং প্ল্যান পরিকল্পনাই ফ্যাসিবাদ হটাতে একটা সফলতার দিকে এই আন্দোলনকে নিয়ে গিয়েছে। সেখানে অন্যান্য পুরাতন এবং সিনিয়র রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দের চেয়ে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের অবদান কোনো অংশেই কম নয়। আমরা একটা নতুন রাজনীতির স্বপ্ন নিয়ে, একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে আমরা বাংলাদেশের একটা প্রতিকূল সময় রাজনৈতিক যাত্রা শুরু করেছি। আমরা এখন একটা নিবন্ধিত রাজনৈতিক দল, কিন্তু আমাদের এই পথ চলা কোনোভাবেই সহজ ছিল না। অনেক নেতৃবৃন্দ কারণে অকারণে চাকরি হারিয়েছেন, ব্যবসা বাণিজ্য বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কাজেই রাজনীতির প্রতিকূল সময়ের বাস্তবতাটা আমাদের নেতাকর্মী, আপনারা যেটা দেখেছেন, অভিজ্ঞতা অর্জন করেছেন, সেটা অন্যদের ক্ষেত্রে সেই অভিজ্ঞতা অর্জন করা অত সহজ নয়। আগামীতে বাংলাদেশে শেখ হাসিনার মতো ফ্যাসিবাদ আমরা আশা করি ভবিষ্যতে হবে না। এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে যেখানে শুধুমাত্র শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগ না, পুরো রাষ্ট্রযন্ত্র প্রশাসন একটা নিপীড়ন নির্যাতনের মধ্যে দিয়ে গণবিরোধী অবস্থান নিয়েছিল, যার মধ্যে থেকে আপনারা কাজ করেছেন। কাজে এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা যেন সেটি ভুলে না যাই। আওয়ামী লীগের একক আধিপত্যের কারণে কিভাবে আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের অপকর্মের কারণে মানুষ কিভাবে আওয়ামী লীগকে ঘৃণা করেছে, তার একটা বহিঃপ্রকাশ এই জুলাই গণ অভ্যুত্থানে দেখেছে যে রাজনৈতিক দলের বাইরেও সাধারণ মানুষ আওয়ামী লীগের পতনের জন্য রাজপথে নেমে এসেছে। আজকে এই গণ অভ্যুত্থান পরবর্তী আমরা একটা শান্তি সম্প্রীতির, একটা সহনশীলতা রাজনীতির কথা বলছি, যেখানে কোনো চাঁদাবাজি, লুটপাট, দখলদারি, হামলা মামলা, হয়রানি, জিম্মি করা থাকবে না। কিন্তু আপনারা যদি দেখেন ঢাকা শহরের আগে সেটা মার্কেট থেকে শুরু করে ফুটপাতে চাঁদাবাজি, দখলবাজি আগেও যেভাবে চলছে এখনো একইভাবে চলছে। আগে
যারা করছে তারা এখন পলাতক। এখন আবার ধরেন আমরা আপনারা বিভিন্ন দলের লোকজন কিন্তু এটা আবার করতেছে। হয়তো আপনাদের পার্টিসিপেশন সেখানে নাই, আমি বিশ্বাস করি যে এই চাঁদাবাজি দখলবাজির মধ্যে গণ অধিকার পরিষদের লোকেরা নাই, কিন্তু কেউ না কেউ করছে, যে নামেই হোক যে পরিচয় হোক, কেউ না কেউ করছে। তো তাহলে দেখেন এই যে সাধারণ মানুষ এই আন্দোলনে নামলো একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে, আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি। এখন যদি সমন্বয় পরিচয়, নেতা পরিচয়, অমুক পরিচয়, তমুক পরিচয়ে মানুষের উপরে আবার যদি আগের মতো সেই খবরদারি, মানুষের উপরে আপনার জুলুম করা, মানুষের উপরে অন্যায় করা, চাঁদাবাজি দখলদারি এগুলো চলতে থাকে, তাহলে এই পরিবর্তন হয়ে কি লাভ হলো? সেই জায়গা থেকে আমরা মনে করি রাজনৈতিক দল হিসেবে এখন আমরা তো কোনো সরকারি বা অফিসিয়াল কোনো দায়িত্বে না। আগামীতে জাতীয় এবং স্থানীয় নির্বাচন হবে, সেখানে যদি আমরা নির্বাচনে অংশগ্রহণ করে যদি আমরা জনপ্রতিনিধি হই, আমরা অফিসিয়ালি জনপ্রতিনিধি হিসেবে আমরা বিভিন্ন জায়গায় এই চাঁদাবাজি দখলবাজি বলেন, মানুষের উপরে অন্যায় জুলুম বলেন, এর বিরুদ্ধে একটা পদক্ষেপ নিতে পারবো। আমরা চাই আগামীতে যখন জাতীয় নির্বাচন হবে, গণ অধিকার পরিষদের 4 প্রতীকে আমাদের প্রার্থীরা অংশ নেবে। স্থানীয় নির্বাচন যখন হবে, ঢাকার প্রত্যেকটি ওয়ার্ডে যেন আমাদের কাউন্সিলর প্রার্থীরা থাকে, সেইভাবে এখন থেকে নিজেদেরকে তৈরি করেন, মানুষের কাছে যান। যারা কাউন্সিলর নির্বাচন করবে তারা সংশ্লিষ্ট এলাকায় ভোটার হতে হবে। এখন থেকে ওই এলাকার মানুষের সাথে সম্পৃক্ততা তৈরি করতে হবে। যখন মানুষ দেখবে যারা এই দলের প্রতিনিধি আছে তাদের মধ্যে এই চাঁদাবাজি দখলবাজি অন্যায় নিপীড়ন জুলুম এগুলো নাই, আর যারা করছে তাদেরকেও মানুষ দেখছে। তো এই ডিসেম্বরের মধ্যেই আপনার জাতীয় নির্বাচন হওয়ার কথা প্রধান উপদেষ্টা আজকেও বলেছেন। ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলেই তার ধরেন 6-7 মাসের মধ্যে আবার স্থানীয় নির্বাচন হয়ে যাবে। আগের মতো পুলিশ দিয়ে আপনার কিংবা দলীয় লোক দিয়ে ভোট কেন্দ্র দখল করে ব্যালটে সিল মেরে কাউন্সিলর হওয়া, মেয়র হওয়া, উপজেলা চেয়ারম্যান হওয়া, এমপি হওয়া, সেই দিন আর নাই। এখন দিন বদলাইছে, এখন মানুষ প্রতিবাদী, মানুষ বিপ্লবী। কাজী মানুষ এখন অন্যায়কে রুখে দিতে পারবে, জালিয়াতি কারচুপির বিরুদ্ধে দাঁড়াতে পারবে। সেই জন্য আমাদের দরকার যে মানুষকে রাজনৈতিকভাবে সচেতন করা। তো আজকের প্রোগ্রামে আমি বলেছিলাম যে উত্তরার বিশিষ্টজন বিভিন্ন কমিউনিটির লোকজনকে আপনারা দাওয়াত করবেন, করেছেন, তারা এসেছে, আপনাদের একটা সুশৃঙ্খল প্রোগ্রাম দেখেছে, আপনাদের সম্পর্কে একটা ইতিবাচক ধারণা তৈরি হয়েছে। আগামীতে আপনাদের বিভিন্ন কার্যক্রমে আমি মনে করি আমাদের একটা চেইন অফ কমান্ড এবং সুশৃঙ্খলতার পরিচয় দিতে হবে। শৃঙ্খলা ছাড়া আসলে সংগঠনকে এগিয়ে নেওয়া যায় না। কমিটমেন্ট ছাড়া একটা নতুন রাজনীতিকে প্রতিষ্ঠিত করা যায়। কমিটমেন্ট আপনাদের ডেডিকেশন আছে, ডেডিকেশন ছিল বিধায়ী তো শেখ হাসিনার আমলেও আমরা যখন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমাদেরকে অফার করা হয়েছে, কোটি কোটি টাকা দেওয়া হবে, এমপি বানিয়ে নেওয়া হবে, আমরা আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দকে নিয়ে খোলামেলা আলোচনা করেছি। আপনারা এখন এই যে অফিস নাই, আমাদের অফিস ভাড়া দিতে পারি না, মামলার গাড়ি টানছেন, এখন এই কষ্ট করবেন নাকি শেখ হাসিনার অধীনে নির্বাচনে গিয়ে পয়সা পাতি নিয়ে এমপি মন্ত্রী হয়ে ভালো থাকবেন? পরিষ্কার ভাবেই বলেছিল যে প্রয়োজনে আমরা জেল খাটবো, কিন্তু ফ্যাসিবাদের সাথে এই শেখ হাসিনার স্বৈরাচারের সাথে কোনো আপোষ করব না। আমরা আমাদের নেতা কর্মীদের সিদ্ধান্তে উজ্জীবিত হয়ে শক্তিশালী হয়েছি। আমরা পরিষ্কার ভাবেই বলেছি যে আমরা কোনো ফ্যাসিস্ট শক্তির অধীনে নির্বাচনে যাব না। এবং নির্বাচনের পর পর আপনারা দেখেছেন এখন অনেক নেতা আছে, সব বলা চলে পাড়া মহল্লায় অলিতে গলিতে এখন নেতা এবং নেতায় ভরপুর। নেতার দাপটে এইখানে পোস্টার, ওইখানে ব্যানার দেখবেন এখন। কিন্তু এই 5ই অগস্টের পূর্বে এই সমস্ত নেতাদের ব্যানার পোস্টার ফেস্টুন কিন্তু ছিল না। তখন শেখ হাসিনা, শেখ মুজিব, হাসিনা, জয়, ওবায়দুল কাদের, এই অমুক তমুকের এই উত্তর এলাকায় খুব পাওয়ারফুল লোক ছিল না। খসরু, সারা খাতুন, তোফাজ্জল চেয়ারম্যান, অমুক তমুক ছিল না, খুবই কিন্তু পাওয়ারফুল। হাবিব হাসান শক্তিশালী লোক। এখন একজনের খবর আছে। কাজে আপনারা এরকম রাজনীতি করবেন না যে মানে ক্ষমতায় থাকলে আপনাদেরকে সবাই ভয় পায়, সালাম দেয়, আপনাদের ছবি টানাই রাখে, ক্ষমতা থেকে গেলে আপনাদের ছবিতে আগুন দেয়।
এই কাজ যেই রাজনৈতিক দলের নেতা কর্মী যারা করবে তাদের পরিণতিও ভবিষ্যতে একই হবে। তো সেই জন্য আমরা বলছি যে চেনা বামনের পয়তা লাগে না। আমরা বাংলাদেশের এই সংকটকালীন সময় আমাদের স্যাক্রিফাইস কতটুকু, ত্যাগ কতটুকু, সেটা এই দেশের মানুষ জানে, সেটা নতুন করে জানান লাগবে না। আমি আপনাদেরকে বলবো যে এতদিন আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, থানায় গিয়েছেন, পুলিশ হয়রানি করেছে, এলাকায় গিয়েছেন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের লোকেরা হয়রানি করেছে। এখন আর কোন দলের হয়রানি করা, প্রশাসনে হয়রানি করার এই চান্সটা নাই। কাজে এখন আপনারা সংগঠনকে বিস্তৃত করার জন্য কাজ করেন, মানুষের কাছে নিজেদেরকে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করেন, এবং আজকের এই যে একটা ভালো হল রুমে প্রোগ্রাম করছেন, এটা তো একটা খরচ আছে। ঠিক একইভাবে রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড করতে রাজনৈতিক দলের পয়সা পাতি, অর্থকরীর প্রয়োজন আছে। সেই অর্থকরী কি ব্যাংক ডাকাতি করবেন না মার্কেট ডাকাতি করবেন? কোনো ডাকাতি করা চলবে না। যারা রাজনীতি করবে নিজের পকেটের পয়সা খরচ করে করবে, সংগঠন করবে নিজের পকেটের পয়সা খরচ করে করবে। অবশ্যই আপনাদেরকে কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা সরাসরি দল করে না কিন্তু দলকে ভালোবাসে। আপনারা একটা প্রোগ্রামের জন্য গেলে আপনাদেরকে সাপোর্ট করবে। আমাদের এরকমের অসংখ্য শুভাকাঙ্ক্ষী দেশে বিদেশে সারা দেশে ছড়িয়ে আছে। আমরা যখন প্রতিকূল সময় রাজনীতি করেছি, আমরা গণমানুষের সহযোগিতা নিয়েই রাজনীতি করেছি, সংগঠন করেছি। সুতরাং সেটা ইতিবাচক ভাবে আপনারা ব্যবহার করেন। এমন কাজ করবেন না যেটা নেতিবাচক ভাবে আপনাদের নামে নিউজ হয়, মানুষ আপনাদের দিকে আঙ্গুল তুলে। এখন অনেক সময়, এখন মানে কি বলবেন, অনেক সুযোগ আছে আপনাদের দিকে ধান্দাবাজি, চাঁদাবাজি করার বহুত রাস্তা আছে, কিন্তু এইগুলো করতে গেলে আপনি নিজেও শেষ, দলও শেষ। রাজনীতি কোচিং সেন্টারের মতো, বিশ্ববিদ্যালয়ের কোচিং কিংবা বিসিএস চাকরির মতো 6 মাস 1 বছরের কোনো কোর্স না। রাজনীতি একটা লং টাইম জার্নি। মানুষ আজকে ছাত্রলীগের ছেলেরা আমাদেরকে আগে ফেসবুকে নানা ধরনের নেতিবাচক কমেন্টস করত, কিন্তু আমাদের বিরুদ্ধে কেউ সুনির্দিষ্ট ভাবে একটা প্রমাণ দেখাতে পারবে না। এই বিপিনুর এইখান থেকে বা বিপিনুর লোকের এইখান থেকে চাঁদাবাজি করছে, অমুক মার্কেট থেকে একটা দোকান দখল করছে, অমুকের জায়গা দখল করছে, অমুকের বাড়ি থেকে গরু নিয়ে এসে, এই সমস্ত কোন অভিযোগ কেউ সুনির্দিষ্ট দেখাতে পারে না। এই যে আমাদের ইমেজ, এই ইমেজ করতে কিন্তু অনেক মানে মেহনত করতে হয়েছে, কিন্তু এটা হারাইতে লাগবে 1 মিনিটের কাজ। সুতরাং এই ইমেজ রাজনীতিতে ধরে রাখাটা কিন্তু জরুরি। আমাদের নেতা কর্মীদেরকে আমরা বলবো নিজেদের ইতিবাচক ইমেজ ধরে রাখবেন এবং নিজেরা প্রতিষ্ঠিত অর্জন। অবশ্যই এতদিন ব্যবসা করতে পারেন নাই, চাকরি করতে পারেন নাই, নানান ধরনের ঝামেলা, হুমকি ধামকি, এখন সুযোগ আছে। এখন বৈধভাবে ব্যবসা করেন, নীতি নৈতিকতার সাথে ব্যবসা করেন, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, কাজকর্মের মাধ্যমে নিজেদেরকে একটু স্বাবলম্বী করার চেষ্টা করেন। কারণ নিজে স্বাবলম্বী না হলে তো দলের পেছনে 2-4 পয়সা খরচ করবেন কিভাবে? সেক্ষেত্রে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে এবং এই চিন্তাটা আমাদের প্রত্যেক ভাই সহকর্মীর মধ্যে থাকতে হবে যে আমি যদি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, সেখানে যদি 5 জনকে চাকরি দিতে পারি আমি দেবো। আমি যদি একটা ভালো ব্যবসা করি, সেখানে যদি আরো 2 জনকে কানেক্টেড করতে পারি আমরা করবো। কারণ আমরা একেবারে টপ থেকে বটম লেভেলের নেতা কর্মীদেরকে রাজনীতির পাশাপাশি আমরা যদি আর্থিকভাবে তাদেরকে স্বাবলম্বী করে তুলতে পারি তাহলে দলও এগিয়ে যাবে। আমাদের নেতা কর্মীদেরকে উপরে তোলার জন্য, এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে আন্তরিক হতে হবে। এটা আমাদের প্রত্যেকের প্রতি আমাদের আবেদন। এই কারণে আমি আসছি যে ইফতারের পরে হইল, যেহেতু অনেক থানার এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে দেখা হচ্ছে, অন্তত সাংগঠনিক এই কথা এবং মেসেজ গুলো আপনাদেরকে দেওয়াটা দরকার। আরেকটা কথা হচ্ছে যে আমাদের নিজেদের মধ্যে ছোটখাটো ঘটনা ঘটলে, ছোটখাটো বিষয়